নমস্কার। এক বিশেষ অনুষ্ঠান নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে। ইতিমধ্যেই আপনারা দিশাশক্তি নিউজের যে ডিজিটাল প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে একটি বিশেষ যে ক্রিয়েটিভ বা বিশেষ যে নিমন্ত্রণ আপনারা দেখেছেন, এবং সেই অনুষ্ঠানটি করার যৌক্তিকতা কোথায় এবং কেন এই আমরা আলাপ আলোচনায় বসছি, সেই নিয়ে আজকের আমাদের এই বিশেষ উদ্যোগ। আমার সঙ্গে যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে ডেফিনেটলি পরিচয় করাবো, কিন্তু তার আগে যে সাবজেক্ট আমাদের আজকের আমরা তুলে ধরছি আপনাদের সামনে, জীবনের জলছবি। নামটা ভারী অদ্ভুত, তার কারণ জীবনের জলছবির মধ্যে প্রতিদিনই প্রতিনিয়ত আমরা হাঁটতে হাঁটতে আকসার যে ছবি, যারা আমরা সংবাদ মাধ্যমে কাজ করি তাদেরকে প্রায়ই হেডলাইন্সের মধ্যে যে ছবি চলে আসে তা হচ্ছে ধর্ষণ। শুধুমাত্র শহর কলকাতা কিংবা রাজ্য কিংবা দেশ নয়, গোটা বিশ্বজুড়ে আজকে ধর্ষণের পরিমাণটা ক্রমশই বাড়ছে। আমাদের এই আবেদনে সাড়া দিয়ে গত 3 দিনে আমি যদি খুব স্পেসিফিক করি তাহলে 3.5 থেকে 4 হাজার মানুষের কাছে জীবনের জলছবির যে আবেদন পৌঁছে গেছে। আরো যদি স্পেসিফিক করে বলা যায়, এই 3.5 থেকে 4 হাজার মানুষজনের মধ্যে যদি একেবারে মহিলা, যদি আমি একটুখানি বয়স ভিত্তিক একটু ভাগ করে দিই, তাহলে 35 বছর থেকে 44 বছরের মধ্যে 29.7% মহিলারা তারা সাড়া দিয়েছেন। 45 থেকে 54 মধ্যে 23.6% মহিলারা সাড়া দিয়েছেন। 25 থেকে 34 বছরের মধ্যে 23.2, 55 থেকে 64 বছরের মধ্যে মহিলারা 12.4, এবং এর পাশাপাশি 18 থেকে 24 এই বছরের মহিলারা 6.7, এবং 65+ মহিলাদের সংখ্যা কিন্তু 4.5। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এই আলোচনার যৌক্তিকতা কতটা আমি কিন্তু আশা করি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ডেফিনেটলি সঞ্চালক হিসাবে বা সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে আমি এই অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাব, কিন্তু আজ যারা আমার সঙ্গে এই অনুষ্ঠানের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সমাজের বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় তারা সুপ্রতিষ্ঠিত, আসুন আমি একে একে তাদের সঙ্গে পরিচয় করাবো। আমার একেবারে বাঁ দিকে রয়েছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর অ্যাডভোকেট সিদ্ধার্থ গোস্বামী। সিদ্ধার্থ বাবুকে স্বাগত, নমস্কার। আমার ঠিক ডান দিকে রয়েছেন এমপি বিড়লা হাই স্কুল, বেহালা এমপি বিড়লা হাই স্কুলের দীর্ঘদিন ধরে যিনি চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও মিস্টার এস কে সিং রয়েছেন। মিস্টার সিংকে অনেক অনেক স্বাগত, নমস্কার। আর আমার একেবারে ডান দিকে রয়েছেন বাচিক শিল্পী, নাট্য ব্যক্তিত্ব, সঞ্চালনা দীর্ঘদিন ধরে সামলে আসছেন তার সুমধুর কণ্ঠে সুস্মিতা দাস। সুস্মিতাকেও স্বাগত, নমস্কার। আর ডেফিনেটলি রয়েছেন আপনারা, অর্থাৎ আপনারা আজকের যারা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই অনুষ্ঠান জীবনের জলছবির প্রথম পর্ব দেখছেন। আমি প্রথমেই আসবো সুস্মিতার কাছে, খুব স্পেসিফিক টাইম থাকবে। আমি আমার প্রথমে অতিথিদের কাছে আসব, সবার কাছেই টাইম থাকছে 4 মিনিট করে। আমি প্রথমে সুস্মিতার কাছে আসবো। সুস্মিতা, আপনি দীর্ঘদিন সঞ্চালনার জগতে আছেন, দীর্ঘদিন আপনাকে কাজের সূত্রে কলকাতা এবং কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় যেতে হয়। ধর্ষণ সমাজের একটা ক্যান্সারের মতো। আপনার অভিজ্ঞতা থেকে আপনার পর্যবেক্ষণ যদি ছোট্ট করে বলেন। আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ রাহুলদা, যে বিষয় নিয়ে আপনি আমাদের বক্তব্য দিচ্ছেন। প্রথমেই বলি, একটি বিখ্যাত সিনেমায় আর প্রেম করা সংলাপ, মাস্টার মশাই আপনি কিন্তু কিছুই দেখেননি। এই সংলাপটা সবারই কিন্তু জানা, এবং এটি এখনো এই বর্তমান সময়েও যে প্রাসঙ্গিক তা আমরা প্রতি মুহূর্তে বুঝতে পারছি। ধর্ষণ এটি আদিকাল থেকেই কিন্তু চলে আসছে, কিন্তু এটি এত ঘন ঘন বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে যা মহামারীর সমান হয়ে দাঁড়িয়েছে, এবং এটি যে প্রচন্ডভাবে আমাদের এফেক্ট করছে মানব জীবনকে, যে বেদনা দিচ্ছে, সেটা আমরা ভালোভাবে বুঝতে পারছি, তাই তো? আর আজকাল সময়ে যে ধর্ষণ, এই মাস্টার মশাইয়ের মতনই কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের অবস্থা। কিছু সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে, লব্ধপ্রতিষ্ঠ মানুষ আছেন কিছু, যাদের কথা বলবো তারা কিন্তু শিরদাঁড়াটি বিক্রি করে দিচ্ছে অথবা বন্ধ করে দিচ্ছে। হয়তো
পরিস্থিতি তাদের বাধ্য করেছে সেটা অবশ্য আমাদের জানা নেই। তবে আমাদের প্রত্যেককে এই নোংরা মানে জঘন্যতম অপরাধ যদি বলা যায় তা হলো ধর্ষণ, এর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিটা শ্রেণীর মানুষের মধ্যে থেকে। কারণ আমরা সবাই আমাদের পরিবার থেকে সবাই সন্তানের প্রতি একটা স্নেহপূর্ণ ব্যাপার থাকে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কিন্তু এই দুধে ভাতে থাকা সন্তানকে কিন্তু এখন দুধে ভাতে রাখা যাবে না। কেন যাবে না? কারণ তারা হচ্ছে এখন বঞ্চনার শিকার। তারা পরিবার থেকে এরকম শুরু হয়েছে, সেই জন্য পরিবারকে সংস্কার করতে হবে, পরিবার থেকেই শুরু করতে হবে সামাজিক সংস্করণ। তাই এই ধর্ষণ নামক ব্যাধিকে সকলের প্রচেষ্টা, শুধু প্রশাসন নয়, প্রশাসনের ঊর্ধ্বে গিয়ে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সমস্ত মানুষকে একসাথে হতে হবে এবং প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। কেননা ন্যায়, নীতি, মূল্যবোধ এখন তো সব মিশ্রিত পথে, যেটা কিনা ধর্ষকদের কাছে কোনো ব্যাপারই না। ধর্ষণ যারা করছে তারা মনে করছে যে আমরা কিছুই করছি না। ঠিক, একদম ঠিক। যে আমরা যেটা করছি সেটা ঠিকই করছি, কারণ এটা পুরোটাই নেতিবাচক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাদের আধিপত্য বিস্তার, তাদের যে নারীদের প্রতি যে সম্মান দেওয়া, এবং সব থেকে বড় কথা হলো প্রেম ভালোবাসা যেখানে না থাকে, সঙ্গতি যেখানে না থাকে, সম্মতি যেখানে না থাকে, জোরপূর্বক বলপূর্বক একটি নারীর সাথে যখনই যৌন মিলন হয় সেটাই তো ধর্ষণ। সেই জায়গাটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। বারে বারে এই প্রসঙ্গটাই চলে আসছে। সেই জন্য প্রতিটা সমাজের মানুষ এগিয়ে আসুন, একসাথে আমাদের পথ চলতে হবে এই নোংরা ব্যাধির বিরুদ্ধে। একদম একদম যথার্থভাবে সুস্মিতা তার বক্তব্য পেশ করলেন যে এই নোংরা ব্যাধির বিরুদ্ধে কিন্তু একসাথে পথ চলতে হবে। তার কারণ রাজনীতির রং না লাগিয়ে ধর্ষণ কিন্তু সমাজের একদম একটা ক্যান্সারের মতো। ক্যান্সারের যদি অ্যান্সার পাওয়া যায় তাহলে ধর্ষণের অ্যান্সার পাবো না কেন? আমরা এই উত্তরটাই কিন্তু আজ আমরা আলোচনায় খোঁজার চেষ্টা করব। আমার পরবর্তী বক্তা আজকের যিনি অতিথি, তার কাছে আসবার আগে ডেফিনেটলি তার পরিচয় তো আপনাকে আগেই দিয়েছি, আইনজীবী, এবং আমি তার বক্তব্য শুনবো এবং বেশ কিছু প্রশ্নও থাকবে আমাদের তার কাছে। আমি সিদ্ধার্থ বাবুর কাছে আসবো। সিদ্ধার্থ গোস্বামী হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রতিনিয়তই হয়তো তাইকে এই ধরনের কেস সামলাতে হয়। সিদ্ধার্থ বাবু, আপনার দীর্ঘদিনের আইনের ছাত্র হিসাবে পথ চলা, ধর্ষণ জীবনের ক্যান্সার, ধর্ষণকে আমাদের প্রতিরোধ করতে হবে, আইন কি বলছে আপনার পর্যবেক্ষণ? আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। নমস্কার। হ্যাঁ, ধর্ষণ তো অবশ্যই একটা সামাজিক ক্যান্সার। তার কারণ হলো, আমি একটু মেডিকেল সায়েন্স নিয়ে আমাদের শরীরে আমরা শুনেছি ড্রাগস বা ড্রাগ অ্যাডিক্ট, এটা একটা সমাজের ভিতরে একটা ক্যান্সারের মতন একটা রোগ। তার জন্য বিভিন্ন জায়গায় সব কিছু কেন্দ্র তো মানুষ ড্রাগস নেয় কেন? মানুষ মেডিসিনস গ্রহণ করে কারণ শর্ট টাইম পিরিয়ডের ভিতরে তার মস্তিষ্কে ডোপামিন নামক একটি কেমিক্যাল রিলিজ হয় এবং তার শরীরে একটা উত্তেজনা সৃষ্টি হয়, ভালো লাগার সৃষ্টি হয়, এবং তারপরে সে শান্ত হয়ে যায়, তার সবকিছু ভালো। তো আমাদের যে ধর্ষণ বা রেপ, তার মূল কারণটা আমাদের তুলে ধরতে হবে। তার মূল কারণ এরকম তোমার হঠাৎ করে লাস্ট 2 বছর 3 বছরের ভিতরে সমস্ত মানুষজন মানে রেপিস্ট হয়ে উঠলেন বা সমাজের রেপিস্ট বেড়ে গেল, এটা একদিনের কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা যে অবতরণ হচ্ছে সেটাই হচ্ছে মেন রিজন। এবার কেন হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, ইলিগাল ড্রাগস, ইলিগাল ওয়েপন, তার চেয়েও যদি বড় বা তার সমসাময়িক যদি কোনো ইন্ডাস্ট্রি, মাল্টি-বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি থেকে থাকে, সেটা হলো পর্নোগ্রাফি। ঠিক। এবার পর্নোগ্রাফি কি হয়, ইনিশিয়াল স্টেজে ফার্স্ট প্রাইজ বিভিন্ন স্টেজ আছে, সব পার্ট ঠিক আছে,
তো প্রথম দিকে কি হয়, একটা মানুষ সে সামান্য কিছু দেখলো, তাকে তার শারীরিক ফিল হয়, পরে আরেক ধাপ এগিয়ে গেল, পরে তাকে তার কিছু হচ্ছে না, তারপরে সে পেডোফিলিয়া মানে চাইল্ড সেক্স সেই রকম কন্টেন্ট সে কনজিউম করতে শুরু করলো, করতে করতে তার বিহেভিয়ারাল চেঞ্জেস শুরু হয়। আমাদের সঙ্গে আছেন স্যার, আরো ভালো করে বলতে পারবেন, স্টুডেন্ট যারা ক্লাস একদম একদম। তো যে বিহেভিয়ারাল চেঞ্জেস যেগুলো হয়, এগুলো কিন্তু এই যে অ্যাগ্রেসিভ স্পিরিটে কিন্তু ম্যাক্সিমাম এই বিহেভিয়ারাল চেঞ্জেস গুলো হয়। হুম হুম কেন হয়? তার একটাই কারণ হচ্ছে পর্নোগ্রাফি, আর একটা কারণ হচ্ছে এক্সেসিভ ডিপেন্ডেন্স আপন টেকনোলজি, মোবাইল হুম হুম এবং টেকনোলজি মানে নট গুড কন্টেন্ট, ইদার পর্নোগ্রাফি অর গেম বা খেলাধুলো, যেগুলো কিনা ডাইরেক্ট তার ব্রেন সেলকে বা ডোপামিনকে ট্রিগার করছে। হুম হুম ফলে কি হচ্ছে, এই এই অ্যাগ্রেসিভ স্পিরিটের ছেলেরা এরা সেক্লুডেড হয়ে যাচ্ছে, সমাজ থেকে আলাদা হয়ে যাচ্ছে, তারা বন্ধু বান্ধব কম, তারা কিন্তু ম্যাক্সিমাম মোবাইল নিয়ে বসে থাকে। ফলে তাদের কাছে লাইফটা খুব মেকানিক্যাল, হুম হুম ফলে তাদের কাছে ধর্ষণ জাস্ট একটা অ্যাক্ট, হুম হুম ইটস নট এ ক্রাইম টু দেম, ইটস জাস্ট এ অ্যাক্ট অ্যান্ড এ ক্রাইম। হুম হুম আমাদের সংবিধানে বিভিন্ন জায়গায় ধর্ষণ তার অপরাধ কি, কিভাবে তার শাস্তি হবে, কি হবে না হবে, সবকিছু বিস্তরভাবে লেখা আছে, আগেও ছিল, নতুন কিছু না। নতুন এটাই যে আগে যে ট্রায়ালের যে টাইম পিরিয়ড ছিল সেটা অনেক দীর্ঘমেয়াদী, এখন ট্রায়ালের টাইম পিরিয়ডটাও লিমিটেড করে দেওয়া হয়েছে। আমাদের নতুন যে অ্যাক্ট আছে, আমাদের ক্রিমিনাল যে অ্যাক্ট এসেছে PNPC, সেখানে টাইম লিমিট বেঁধে দেওয়া হয়েছে। আর কি হয়েছে, আর আমাদের কিছু কম্পেনসেশন স্কিমস যেগুলো ভিকটিমসদের জন্য আছে সেগুলো এসেছে, সেগুলো সংযুক্ত হয়েছে। আগে কি হতো না রে, আগে অবশ্যই হতো। এবার একটা জিনিস বুঝতে হবে, রেপ কিন্তু একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এখানে কিন্তু কোনো ফিজিক্যাল প্লেজারের জন্য কিন্তু রেপ হচ্ছে না। রেপ হচ্ছে কেন? বিকজ অফ সাবমিশন, মানে একজন সে অপ্রেসড সামাজিক দিক থেকে, আর না হলে মেন্টালি, হুম হুম তার জন্য সে সমাজে অন্য কাউকে তার প্রভাব বিস্তার করে, হুম হুম তার তার ডমিনেটিভ ক্যারেক্টার হুম সে হুম বিস্তার করবে, তার জন্য কিন্তু সে এই দুনিয়ার একটা জঘন্যতম অপরাধ করছে। ঠিক। সে মানে পার পেয়ে যাচ্ছে কি বেঁচে যাচ্ছে কি আইন কি সহায়তা পাচ্ছে সেটা কিন্তু পরের প্রশ্ন। হুম হুম কেউ কিন্তু আইনের কি সহায়তা হুম পাবে হুম সেটা ভেবে কিন্তু কোনো ঠিক। আইন করতে দেয় না। অ্যাটলিস্ট যারা মানে হুম হুম তারা হার্ডকোর ক্রিমিনাল না, হুম হুম যে ডেলি রেপ করছে, বেশ। মানে ম্যাক্সিমামই এখনকার দিনে রেপটা কারো বেড়ে গেছে, কারণ আগে যেটা রেপ হতো তারা কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার ছিল। বেশ। মানে তাদের দেখবেন বয়স হচ্ছে 30 বছর, বেশ। 40 বছর, সে কি হয়তো সিরিয়াল রেপিস্ট হুম হুম বা সিরিয়াল কিলার, তারা কিন্তু হ্যাবিচুয়াল ছিল। আজকের দিনে কিন্তু হ্যাবিচুয়াল না, আজকের দিনে কিন্তু ইয়াং জেনারেশন। আপনি দেখবেন রিসেন্ট, আপনারা যত মানে রিসেন্ট জাজমেন্ট দেখবেন, নির্ভয়াকে খারাপ করে, সবারই বয়স কিন্তু কম। আমি এই জায়গাটাই আসবো। সময় প্রথম সেকশনের সময়টা শেষ হয়েছে, আমি সিদ্ধার্থ বাবুর কাছে ডেফিনেটলি আসবো। একদম খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা সিদ্ধার্থ বাবু বললেন যে নির্ভয়া কাণ্ড আজকের আলোচনায় ডেফিনেটলি আসবে। 2012 সাল, আমি যদি ভুল না বলি, 2012 সালের পর গোটা দেশ জুড়ে যা যা ধর্ষণের ঘটনা ঘটেছে, বিশ্বাস করুন শিউরে উঠবেন একদম। আমি যদি শহর কলকাতার একেবারে গত বছর 9ই আগস্টের ঘটনা, আরজিকর কাণ্ড, এবং তারপরেও রিসেন্টলি কসবার যে ঘটনা, সেই সমস্ত ঘটনাতে কিন্তু একই জিনিস বারবার ঘটছে। তা হচ্ছে যে রেপিস্টের যে বয়স সেটা কিন্তু খুব কম বয়সের ছেলে মেয়েদের মধ্যেই কিন্তু এই প্রবণতা আসছে। আমি এই জায়গা থেকে মিস্টার এস কে সিং এর কাছে আসবো, যিনি দীর্ঘদিন একটা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন। মিস্টার সিং, যে কথা আইনজীবী সিদ্ধার্থ বলছেন যে একেবারে স্কুল লেভেল থেকে বাচ্চাদের, বা যেহেতু এমপি বিড়লা স্কুল আমি নাম ধরেই বলছি, একেবারে কোয়েড স্কুল, এবং সেই স্টুডেন্টদের সাথে আপনার মেলামেশা করার খুব সুযোগ আসে, কিভাবে আপনারা স্টুডেন্টসদেরকে সামলান এই জায়গা থেকে? কারণ এই স্টুডেন্টসই বড় হয়ে ভালো হতে পারে, খারাপ হতে পারে, স্কুলিংটা তখন কিন্তু খুব একটা ম্যাটার করে না। আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। ধন্যবাদ। দেখুন, রেপ, ধর্ষণ, যখনই এই শব্দটা আমরা শুনি, আমাদের শরীরের লোকটা
দাঁড়িয়ে উঠে কি হচ্ছে আমাদের, আমরা মানুষ না জানোয়ার না কি শ্রেণী, কেন হচ্ছে? এই যে ধর্ষণ আজকে আমাদের গ্লোবালাইজেশন ওয়ার্ল্ডে একটু বারবার কেন হচ্ছে, কারণটা কি? যা স্যার বললেন একদম কারেক্ট কথা বললেন, এটা একটা মেন্টাল ডিসঅর্ডার ডিজিজ। দেখবেন যে মানুষ আইন জানে না, আইনের প্রতি শ্রদ্ধা নেই, মানুষের প্রতি শ্রদ্ধা নেই, বাচ্চাদের প্রতি শ্রদ্ধা নেই, দেশের প্রতি শ্রদ্ধা নেই, ওরা কোনো ভয় করে না। ওরা ওদের মাথাতে একটাই লাগে যে আমি এই মহিলাকে, এই মেয়েকে আজকে আমি এটা করবো। ও কালো আছে, ও সুন্দরী আছে, দেখতে পাচ্ছে, ওদের ওর এইসব মাথা দিয়ে আসে। ওর মাথাতে একটা আছে, একটা জানোয়ার, একটা অ্যানিমাল, একটা পোকা ওর মাথাতে ঢুকে যায়। ও যত কোনো করবে না এই নোংরামি, ও পৃথিবীতে থাকতে পারে। এই একটা ভীষণ, আমি মানে বলতে চাই ক্যান্সারটাকেও খারাপ হয়ে যাবে। এই যেটা হচ্ছে আমাদের সমাজে কিছু কিছু দেখবে মেন্টাল ডিসঅর্ডার, ট্রমাতে, যার প্রতি সমাজে কোনো ভ্যালু নেই, লোকে একদম মানে ফেল করছে না, সমাজে কিন্তু মানে বাতিল হবে, এরাই এগ্রেসিভ হয় সমাজে, এগ্রেসিভ সারা সমাজে এগ্রেসিভ কি করছে, কোনো না কোনো মহিলার সঙ্গে এরা এরকম কাণ্ডটা করছে। এই সব যেটা হচ্ছে আমাদের সমাজ, এরা আমরা বলবো যেরকম পলিউশন হয়, হাওয়া থেকে পলিউশন, এখানে মানব থেকে পলিউশন। এই পলিউশন কি করছে, আমাদের ছোট ছোট মেয়েরা দেখছে, আমাদের স্কুল কলেজে মেয়েরা শুনছে, পেপারে পড়ছে, টিভিতে দেখছে, মোবাইলে দেখছে, তখন ওদের কি হচ্ছে, ওদের ভয় ভ্রান্তি চালু হচ্ছে যে আমি স্কুল কিভাবে যাবো, এই রিক্সাওয়ালা কাকু নিয়ে যাচ্ছে, এর মাথায় কি আছে, ও তো সিগারেট খাচ্ছে, ওর মন বন্ধ আছে, তখন কি হচ্ছে, ও ভয় ভ্রান্ত করে আবার ব্যাক টু হাউস চলে যাচ্ছে। মা বাবা জিজ্ঞেস করছে কি হলো, না ও কাকু আমার কাছে একলা নিয়ে আমি যাবো না, তুমি শুনছো। কেন একটা ভালো যদি রিক্সাওয়ালা আছে, একটা ভালো অটোওয়ালা আছে, তার প্রতি ঘৃণা ভাবনায় বাচ্চাদের শেখাচ্ছে, এই মহিলাদের শেখাচ্ছে। কেউ একটু বাচ্চাকে একলা ছাড়তে চাইছে না, কেন? আর আমরা তো একটা এডুকেটেড মানে সমাজে থাকি, একটা ভালো দেশে থাকি, কারণটা মানসিক যে রেপিস, এই ধর্ষণ লোকেরটা ওদের মাথাতে একটাই জিনিস থাকে, কি আমাকে এটা করতে হবে তো করতে হবে, ফাঁসি হোক তো হোক, তুই জানি না ওর মাথা ব্ল্যাঙ্ক আছে। এই সব লোককে যেরকম অন্য আরবিয়ান কান্ট্রিতে আপনার রুলস আছে, সুইসাইড সঙ্গে সঙ্গে যদি এটা পাবলিককে দেখা উচিত, এটা করলে কি হয়, তখনই ভয় ভ্রান্তি হবে। বেশ, আপনি দেখবেন একটা বাচ্চাকে একটা বাড়ির চাদর দিয়ে যাচ্ছে, আমার নিজস্ব একটা ক্লাস 5 মেয়ে নিয়ে যাচ্ছে, ও ডান হাত বারবার ও বুকের দিকে মানে ব্যাক করতে উঠছে। চিন্তা করুন, মা বাবা একটা ভদ্রলোককে স্যালারি দিয়ে স্কুল পাঠাচ্ছে বাচ্চাকে, আউন রানি করতে, এই সব করতে করতে এই সব লোক আস্তে আস্তে সমাজ যখন দেখুন কেউ কিছু বলছে না, প্রতিবাদ হচ্ছে না, এই করতে করতে ওখানে এটাকে আমাদেরকে স্টপ করতে হবে। বেশ, আমরা মিস্টার সিং এর কাছে শুনলাম প্রথম যে সময়সীমার মধ্যে থেকে আমরা মিস্টার সিং এর কাছে এবং আমার বিশিষ্ট আইনজীবী সিদ্ধার্থ গোস্বামী এবং অবশ্যই রয়েছেন সুস্মিতা দাসের কাছে শুনলাম একটা বিষয় ভীষণভাবে পরিষ্কার, যে রেপের ক্ষেত্রে যা তথ্য বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবির রেকর্ড অনুযায়ী আপনাদেরকে জানাবো, প্রতি বছর আপনারা ভাবলে শিউরে উঠবেন, জাস্ট শিউরে উঠবেন, প্রতি বছর 32,000 থেকে প্রায় 33,000 গড়ে গোটা দেশ জুড়ে কিন্তু ধর্ষণের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে।
আমি যদি একেবারে যদি রাজ্যভিত্তিক যদি একটু আরো বিশ্লেষণে আসি, তাহলে অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ এবং তারপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। কিন্তু সব থেকে বড় কি কথা জানেন, নামটাই বা থাকবে কেন? প্রশ্নটা হচ্ছে সেটা। তার কারণ এটা কিন্তু খুব একটা আহামরি বিষয় নয় যে আমার রাজ্যের নাম বা আমার শহরের নামও থাকবে। কিন্তু সব থেকে বড় বিষয়, আহ বিগত কয়েক বছর দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কিংবা কলকাতার নাম উত্তরোত্তর বাড়ছে, অন্যদিকে না বাড়লেও এই জায়গায় বাড়ছে। আমি রাজনৈতিক কোন রঙে না গিয়ে বলবো, রাজনৈতিক যারা নেতারা, যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, কোন দাদা কাকা বাবা ফোন নাম্বার বা ফোন দিয়ে এই যে পুলিশের কাছে কোনো তাদের ছত্রছায়ার মধ্যে বেড়ে ওঠা যে সমস্ত ছাত্র যুব নেতারা যারা আকসার করে বেড়াচ্ছেন, তাদের এই যদি কোনো ফোন আসে এবং পুলিশ যদি এখানে ছেড়ে দেয়, তাহলেই কিন্তু আমি করতে পারি এই একটা হাম্বরা ভাব কিন্তু চলে আসে। আমি এই জায়গায় অবশ্যই আমি আসবো বিশিষ্ট আইনজীবী, আমি সিদ্ধার্থর কাছে আসবো। একটা বিষয় সিদ্ধার্থ বাবু, এইটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে, আমি ডেফিনেটলি জেনারেলাইজ করছি না, কিন্তু পুলিশ আর আইনজীবী একই পথে তারা চলছে, যার ফলে আইন এত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এক্ষেত্রে আইন কি বলছে, খুব দ্রুত কি এর নিষ্পত্তি করা আদৌ সম্ভব, কিভাবে বলবেন? দেখুন, আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করি। কাজের সূত্রে আমি বহু বছর আইন পেশায় আসার আগে ছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তো আমি বিদেশে ছিলাম। যখন আমি বিদেশে ছিলাম তখন আমার মনে হতো যে দেশটা খুব সুন্দর। কেন সুন্দর মনে হতো? কারণ দেশটা অনেক ডিসিপ্লিন, যে কোনো ডেভেলপ কান্ট্রি অনেক ডিসিপ্লিন। তো আমার বাইরে কিন্তু মনে হতো যে এই দেশটা বেশ ভালো ডিসিপ্লিন কান্ট্রি, আমাদের দেশের ডিসিপ্লিন অনেক কম। বাট পরে যখন আমি ডিসিশন নিলাম যে আমি ইন্ডিয়াতে কিন্তু ভারতবর্ষে থাকবো এবং আমার দেশের খুব ভালোবাসা দেশে, তখন বুঝতে পারলাম যে আমাদের দেশে যেটা আছে সেটা হচ্ছে ডেমোক্রেসি, যেটা কিন্তু বিদেশে দরকার। আমি কিন্তু আক্ষরিক অর্থে ডেমোক্রেসি বলছি না, সব আমি যে দেশে গেছি সব ডেমোক্রেটিক, বাট আমি ট্রু সেন্সে বলছি। ট্রু সেন্সে দেখো, ডিসিপ্লিন আর ডেমোক্রেসি খুব স্ট্রিক্ট সেন্সে একসাথে দাঁড়াতে পারে। ঠিক। যার জন্য আমাদের দেশে ডিসিপ্লিন কম, কিন্তু ডেমোক্রেসি বেশি। যার জন্য আপনি চাইলে আপনি যে কোনো প্রবলেম ক্রিটিসাইজ করতে পারেন আমাদের দেশে, আপনি যা খুশি করতে পারেন, মানে যা খুশি মানে আইনের ভেতরে আপনি, এবং ডেমোক্রেসির মানে অসৎ ব্যবহারও হচ্ছে। এবার দেখুন হচ্ছে, তাহলে আমাকে বলতে হয় একজন মহান বলেছিলেন যে in a country where there is more uneducated people, then that country should not be democratic. That country has to be ruled by a democracy. কারণ যদি ডেমোক্রেসি হয়, যদি ডেমোক্রেসি হয় আর সেই দেশে ম্যাক্সিমাম জনগণ যদি অশিক্ষিত হয়, অল্প শিক্ষিত হয়, তখন কি হয়? আমি একটা এক্সাম্পল দিই, দুটো মানুষ, একজন মানুষ হচ্ছে শিক্ষক আর একজন মানুষ হচ্ছে একটা মিষ্টির দোকানের মানুষ। এবার যে শিক্ষক, সে যদি ভোটে দাঁড়ায়, সে বলবে যে ভাই আপনি কি দিতে পারেন, শিক্ষা দিতে পারেন, আর তো কিছু দিতে পারেন। যে মিষ্টি বিক্রি করছে, মিষ্টির যে মালিক, সে যদি ভোটে দাঁড়ায়, সে বলবে আমি সবাই মিষ্টি খাওয়াতে পারি। যদি সমাজে ম্যাক্সিমাম পপুলেশন অর্ধশিক্ষিত বা অল্প শিক্ষিত হয়, তারা শর্ট টার্ম বেনিফিট দেখে তারা দেখবে আমি মিষ্টি খেতে পাচ্ছি, আমার তো এটাই দরকার। শিক্ষা নিয়ে কি হবে, কি দু চারটা কথা বলবো না নিয়ে আমার কি হবে? তো যার জন্য মানে এরিস্টটল বলে গেছিলেন যে ডেমোক্রেসি ইজ গুড where the mass is educated. ডেভেলপ কান্ট্রিতে আমেরিকা, রাশিয়া, এদের ডেমোক্রেসি ভালো, কারণ they can choose properly. আমাদের এখানে তো ডেমোক্রেসি ভালো খারাপ সবই। আমার প্রশ্ন খুব স্পেসিফিক সিদ্ধার্থ বাবু, যে অনেক সময় হচ্ছে, আমি যদি একেবারে তথ্য দিয়ে বলি তাহলে অভয়, আমি অভয়কে যদি একটা মার্ক ধরি 2012 থেকে পর আইনিগত যে প্রক্রিয়া এতটাই বড় হয়েছে যার ফলে কিন্তু সেই মানে সেই তারিখ পে তারিখ চলেই এসছে, এবং তারপরে আরো একটা শিউরে উঠতে যাওয়া সেই ধরনের আরেকটা একটা ঘটনা ঘটেছে। এইটা কি খুব দ্রুত করা আদৌ সম্ভব? সেটাই বলছি, এটাই মেন মূল উৎস হচ্ছে ডেমোক্রেসি। এবার আমাদের
অবশ্যই মানতে হবে ডেমোক্রেসি পেতে। হুম হুম কারণ ডেমোক্রেসি মানে আমরা মানে অটোক্রেসি আমরা হয়তো নিতেই পারবো না। হুম হুম কারণ ভারতবর্ষ আমরা বহুদিন পরাধীন ছিলাম, স্বাধীন হচ্ছি, আমরা অটোক্রেসি নিতে পারবো। আমরা স্বাধীন ছিলাম হুম হুম মানুষ, বিশেষ করে বাঙালি। এইবারে এর একটা মাইনাস পয়েন্ট আছে। হুম মাইনাস পয়েন্ট হচ্ছে যখন আমাদের সংবিধান লেখা হয়েছিল হুম তখন বি আর আম্বেদকর উনি হুম হুম অনেক কিছু ভাবনা চিন্তা করে এই কনসেপ্টটা দিয়েছিলেন, হুম। সেপারেশন অফ পাওয়ার। হুম হুম যার জন্য আমাদের আমাদের দেশে সেপারেশন অফ পাওয়ার। হুম হুম এবার সেপারেশন অফ পাওয়ার মানে কি অ্যাডমিনিস্ট্রেটিভ আলাদা, জুডিশিয়ারি আলাদা। হুম হুম এইবার সমস্যা হচ্ছে কি সেপারেশন অফ পাওয়ার করার একটা মেন মূল উদ্দেশ্য হচ্ছে যাতে কেউ কারোর উপরে ইনফ্লুয়েন্স না কাটাতে পারে হুম হুম এবং দুটো অর্গানাইজেশন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে। হুম হুম কিন্তু দেখুন একটা একটা নেতা, একটা হুম হুম ইলেক্টেড নেতা, সে কি চাইবে যে কারো ধর্ষণ হোক হুম হুম বা হোক সমাজে কোনো হুম খারাপ হুম হোক? আমার মনে হয় না কোনো ইলেক্টেড নেতা এটা চাইবে। হুম কিন্তু সমস্যা যেটা হয়, সমস্যা হচ্ছে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, হুম হুম এটাকে কন্ট্রোল করে আধিকারিক, হুম হুম লিনিয়েজ আছে, হুম হুম সিভিল সার্ভিস যেগুলো আইএস আইপিএস ইত্যাদি। হুম হুম এই জায়গায় এই লাইনে যদি কোথাও না কোথাও একটি করাপ্ট লোক এসে যায়, এটা খুব স্বাভাবিক, সব হুম দেশেই করাপশন আছে, আমাদের দেশেও করাপশন আছে, অস্বীকার করে না। হুম হুম এইবার সমস্যা হচ্ছে পুলিশ স্টেশনে গিয়ে যে ইনভেস্টিগেটিং অফিসারটা হুম হুম ওই স্পেসিফিক কেসটা ইনভেস্টিগেট করছে, হুম হুম দেখা গেল তিনি হয়তো খারাপ, হুম হুম তিনি হয়তো কিছু পয়সার অর্থে হুম হুম বা পয়সার বিনিময়ে এমন কিছু সেকশন হাটিয়ে দিলেন বা কারোর নাম রিমুভ করে দিলেন। হুম হুম এবার এইটাকে কন্ট্রোল করাটাই কিন্তু হুম হুম আমাদের যে মানে মানে হুম অ্যাডমিনিস্ট্রেশন, হুম 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 মানে আমাদের যে নেতা, হুম হুম সিএম বা পিএম, হুম হুম তার মেইন চ্যালেঞ্জ। হুম হুম কেউ যে সিটে বসে আছে, হুম আমার হুম মনে হয়, এটা আমার ব্যক্তিগত হুম মতামত, হুম যে ধরুন চিফ মিনিস্টার যে কোনো রাজ্যের বা প্রাইম মিনিস্টার, সেটি হুম চাইবে যে তার হুম রাজ্যে কোনো খারাপ কিছু হোক, হুম হুম কোনোদিন চাইবে না। হুম হুম কিন্তু তাকে ওই কন্ট্রোলটা রাখতে হবে হুম হুম যে ওই ছোট্ট একটা থানার ভিতরে হুম হুম ওই একটা ঠিক ইনভেস্টিগেটিং অফিসার হুম সে যেন হুম হুম করাপশনটা না করতে ঠিক পারে। ঠিক এইবার আমি একটু যোগ করে নিই, হ্যাঁ বিএনএসএ এটা কিন্তু অনেকটা চেক এন্ড ব্যালেন্স হুম করে হুম দিয়েছে। কারণ অনেকটাই ভিডিওগ্রাফির মাধ্যমে হুম হবে, হুম পুরো প্রসিডিউর আমি আর হুম ডিটেইলে হুম যাচ্ছি হুম না। হুম হুম তো সুতরাং এখন মানে এরার তো থাকবে ঠিক যতটা কম করে। হুম হুম আমরা আইনজীবী সিদ্ধার্থ গোস্বামীর সঙ্গে আমরা কথা বলছি। আমরা কথা বলে একটা বিষয় আমরা বোঝার চেষ্টা করছি যে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আইনি প্রক্রিয়া। আমি একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ডেফিনেটলি আমি আমার অতিথিদের নিয়ে ফিরছি। একটা বিরতির পর আমি এই বিষয় নিয়েই কথা বলবো বাচিক শিল্পী সুস্মিতার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছেন মিস্টার এস কে সিং। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরলাম। আমি সিদ্ধার্থের অবশ্যই ব্যাখ্যা নিয়ে আমি সুস্মিতার কাছে আসছি। সুস্মিতা, আবার দীর্ঘদিন আপনি শহর কলকাতায় রয়েছেন। শহর কলকাতায় অনুষ্ঠান করার জন্য আপনাকে কলকাতার বিভিন্ন প্রান্তে যেতে হয়। কোথাও নিজে নিরাপত্তাহীনতায় ভুগেছেন? কারণ শহর কলকাতার অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি। আমি আপনার অভিজ্ঞতার কথা জানতে চাই। আমার অভিজ্ঞতা যে খুব ভালো বা খারাপ সেটা বলবো না, সব জায়গায় তো সমান হয় না। হুম হুম তবে একদম ছোটবেলা থেকেই আমি প্রোগ্রামের সাথে যুক্ত এবং বিভিন্ন জায়গায় আমার যেতে হয়। কলকাতাকে আমি কিন্তু এতদিন ধরে ভীষণ হুম সেফ ফিল করেছিলাম, হুম হুম যেটা কলকাতার বাইরে গিয়ে গ্রাম গ্রামান্তরে গিয়েও আমরা প্রোগ্রাম করেছি, মাচায় প্রোগ্রাম করেছি, হুম সেখানে অসংখ্য লোকের ভিড়। আরামবাগে গিয়ে প্রোগ্রাম হুম করেছি, সেখানে হাজার হাজার লোকের ভিড়। হুম হুম কিন্তু কোথায় যেন মনে হচ্ছে কলকাতাটা সেফ, হুম হুম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে কলকাতাও সেফ নয়। রাতের সময় যখন আমরা ফিরি, যদি কোনো কারণে একা ফিরি, আমাদের সঙ্গে কেউ না থাকে, একজন উবের ড্রাইভারের একা যদি উবেরে উঠি, তখনও মনে হয় যে উনি কিছু আমাকে করবে না তো, ঠিক তার দ্বারা আমি কোনো কিছু হুম হুম আমার অসুবিধা হবে না তো। হুম হুম কোথায় যেন বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমাদের মনেও একটা দাগ কেটে যাচ্ছে এবং আমরাও ভীষণ ইনসিকিউর ফিল করছি প্রতিটা মুহূর্তে। সেই জন্য মনে হয় যে আমাদের সবাইকে একদম ছোট থেকে যদি অন্তত
আমাদের মেয়েদের ক্ষেত্রে হুম হুম। ক্যারাটে বা নিজের প্রতিরক্ষা করার মতো হুম হুম। তাদের গড়ে তুলতে পারি, এটা মনে হয় ভীষণ খুব safe, খুব গুরুত্বপূর্ণ যেটা কথা, কিনা আমরা শিখি। খুব গুরুত্বপূর্ণ কথা সুস্মিতা করলো যে মেয়েদেরকে প্রতিরক্ষা করা, এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে সুস্মিতার মতো মহিলারা যারা শহর কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরছেন তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে, তার কারণ শহর কলকাতা নিরাপদ নয় এটা কিন্তু তারা মনে করছেন। আমি মিস্টার সিং এর কাছে আসবো, যেহেতু আপনি সেই স্কুলের প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত আছেন, আপনাদের স্টুডেন্টসদেরকে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আর কি শেখানো হচ্ছে? দেখুন আমাদের স্কুলে আপনাদের ফুটবল, ভলিবল, হুম হুম। ব্যাডমিন্টন, ক্রিকেট, তারপরে আপনাদের এইসব প্রতিযোগিতা জরুরি মার্শাল মেয়েরা কিছুদিন আগে আমাদের স্কুলে হঠাৎ দেখলাম একটা ক্লাসে বাচ্চারা সব ক্লাস উপরে গেলাম, হুম হুম। আমি দেখলাম হঠাৎ কি ব্যাপার, তখন একটা মেয়েরা বলছে যে একটা মেয়ে বেগে থেকে একটা ছোট আপনার মানে স্প্রে টাইপের ছিল, ও বাইক স্প্রে খাতা করতে গেল, স্প্রেটা পুশ হয়ে গেল, তখন একটা কিরকম মানে জলা টাইপের মানে দুর্গন্ধ বেরিয়েছিল, সব ক্লাসরুম থেকে ওরা গেল। হুম হুম। তখন আমি মেয়েকে বললাম এটা কেন তুমি নিয়েছো? হুম হুম। মেয়ে পরিষ্কার করলো সবার সামনে কি স্যার এটা আমার সেলফ ডিফেন্সের জন্য নিয়েছি। আমি যখন বাড়ি থেকে স্কুল আসি আর যখন স্কুল থেকে আমি প্রাইভেট টিউশনে যাই, তো আমার সেফটি কেউ যদি আমাকে অবজেকশন কিছু বলে আমি স্প্রেটা ওর চোখে দিয়ে দেব। আচ্ছা। তখন আমি বললাম তুমি নিয়ে এসো ঠিক আছে, लेकिन बाई मिस्टेक तुम्हारे स्प्रे तुम्हारे हाथ में कुछ अगर हो क्लास আমার তখন ও খুব কান্নাকাটি করলো, বলে না তুমি সেলফ ডিফেন্সে তুমি রেখো তোমার জন্য। তো দেখুন এখন ক্লাস 7 8 মে ওটা একটা ধরা পড়লো তো সেলফ ডিফেন্স জন্য নিয়ে আসছে, মানে এরকম একটা জিনিস আছে একটা স্প্রে মারবে সামনে আপনি কিছু দেখতে পাচ্ছেন না, ইন দ্য মিন টাইম ওমে ওখান থেকে সরে যায়। আচ্ছা। So that is called the self defense. Second দেখুন আমরা প্যারেন্টস থেকে ফিডব্যাক নিয়েছি, আমাদের 3022 লিখুন এই সেক্স এডুকেশন আমাদের মানে এলাউ করা উচিত না। 99% প্যারেন্ট লিখিত দিয়েছে সেক্স এডুকেশন স্কুলে হওয়া উচিত, ওদেরকে বোঝানো উচিত সেপারেটলি, ছেলেকে আলাদা মেয়েকে আলাদা কি সেক্স এডুকেশন কি হয়, কেন এটা হয়, তুমি কিভাবে সেফ থাকবে, তোমাকে কি প্রিকশন নিতে হবে। তো এই ধরনের যে নানা ধরনের প্রকারে আমরা যদি বাচ্চাদেরকে আমরা যদি মেয়েদেরকে শেখাই যে তোমাকে সেলফ ডিফেন্স কিভাবে করতে হবে, তোমাকে কিভাবে তোমাকে আইনিভাবে চলতে হবে, যদি তোমার সঙ্গে তোমার যদি বয় হ্যাঁ হ্যাঁ। যদি কোনো কিছু তোমাকে যদি অবজেকশন সঙ্গে সঙ্গে তুমি টিচারকে বলো, প্রিন্সিপালকে বলো, স্যার और প্রত্যেক ক্লাস में প্রত্যেক লোক ইভেন বাথরুম আউটসাইড আমাদের 200 খানা সিসিটিভি আছে। বেশ, আমি এই জায়গায় আসবো যে সেক্স এডুকেশন স্কুলের অবশ্যই পাঠ্যক্রমে কতটা জরুরি, অভিভাবককেও দায়িত্বশীল হতেই হবে। সুস্মিতা, আপনি নিজেও একজন অভিভাবক এবং আপনারও আমি যদি ভুল না বলি কন্যা সন্তান আছে, তাকেও বেরোতে হচ্ছে শহর কলকাতায়। আপনি যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তার ক্ষেত্রেও কি একই হচ্ছে? তাকে আপনি অভিভাবক হিসেবে কতটা ওয়াকিবহাল করতে পেরেছেন? তাকে কতটা করতে পেরেছি সবসময় তো বলা হয় তাকে, কিন্তু আমার মনে হয় স্যার যেটা বললেন যে সিসিটিভি, কিন্তু স্যার সিসিটিভি তো সমস্ত জায়গায় লাগানো সম্ভব হয় না এবং লাগাইও না। আপনি গ্রাম গ্রামান্তরে যখন যাবেন সিসিটিভি লাগানো সম্ভব না, সেই জন্য প্রত্যেকটা লোককে সজাগ থাকতে হবে। আমাদের এই দুটো চোখ যদি সিসিটিভি হয় তাহলে ক্ষতি কি? আমরা তো আজকাল দেখিও দেখি না, শুনেও শুনি না, কোনো অন্যায় দেখলে মুখ বুজে থাকি কি আমার পরিবারের যদি কোনো ক্ষতি হয়, কিন্তু পরবর্তীকালে তার পরিবারের ক্ষতি হয়েছে এবং আমার পরিবারের হবে না, সেই সেম জিনিস কে বলতে পারে? একদম একদম একদম। এবং বলতে পারে না। এবং সুস্মিতার কথা সূত্র ধরেই বলি, একদম আমি যতই সাবধানে থাকি
অন্যের ঘরেতে যদি ঢিল পড়ে থাকে তাহলে আমি আমার ঘরেতে যতক্ষণ না ঢিল পড়বে আমি একেবারে চোখ বন্ধ করে থাকবো। আমি আইনজীবী সিদ্ধার্থর কাছে আসবো। সিদ্ধার্থ, এই জায়গায় আমরা সবাই সাধারণ মানুষ, আমরা সবাই কিন্তু খানিকটা হলে পুলিশের দ্বারস্থ হই, কিন্তু বিশ্বাস করুন আর না করুন, আমি সব পুলিশকে এক বলছি না, আমি সব আইনজীবীকে এক বলছি না, বিশ্বাস করুন আর না করুন, পুলিশের বেশ কিছু অংশ তাদের কিন্তু ঠিক যখন তারা যাচ্ছে, মানে এরকম ঘটনাও ঘটেছে, উচ্চপদস্থ পুলিশ অফিসার তিনি হয়তো ডেফিনেটলি তার নির্দেশ দিয়েছেন তার নিচুতলার পুলিশ কর্মীকে, পুলিশ কর্মী পৌঁছে গেছেন তার কাছে, কিন্তু বেরোবার সময় কোথাও একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এই অ্যাডজাস্টমেন্টটা আইনের ক্ষেত্রে কি সম্ভব হয়? কি তার ফলে এত আইনি প্রক্রিয়া তো দীর্ঘ থেকে তখন দীর্ঘতর হয়? আমি এই ব্যাপারটা বলছি। আইন তো অবশ্যই এরকম একটা অ্যাডজাস্টমেন্টের কথা নেই, এবং এটার পানিশমেন্ট আছে। হুম হুম সেক্সুয়াল অফেন্স এট ওয়ার্ক প্লেস, মানে সাধারণ মানুষের যা হুম পানিশমেন্ট, হুম আর একজন যে পুলিশ আধিকারিক তার ক্ষেত্রে পানিশমেন্ট একদম সম্পূর্ণ আলাদা। হুম হুম তো এই তো ভয়ঙ্কর পানিশমেন্ট আছে, এগুলো তো ইলিগাল। ড্রাইভিং কি করে ল? ড্রাইভিং তো ল নয়। তবে একটা জিনিস বলতে পারি, আগের চেয়ে এখন এই যে করাপশন, এই এই মানে এই যে আপনি যে সেটিং করছেন, সেটিং করতে ধরেই বলছি, আগের চেয়ে কিছুটা হলেও কমেছে। কারণ এখন ও সবকিছুই ভিডিওগ্রাফ হয়। হুম হুম হ্যাঁ, আপনার যে স্টেটমেন্ট রেকর্ড হয়, স্টেটমেন্ট রেকর্ডের প্রসিডিওর আছে, হুম হুম স্টেটমেন্ট রেকর্ড হয়, হুম হুম এবং যে মেডিকেল এক্সামিনেশন হয় হুম হুম সেখানে সেটাতেও যদি ডিসপিউট করার থাকে করতে পারে, এবং যে ডিফ্যাক্ট কমপ্লেন্ট, যে হুম যে ভিকটিম যে কমপ্লেন্ট, হুম সে নিজে ডাইরেক্টলি পার্টিসিপেট করতে পারে হুম এটার প্রসিডিংয়ে। তার যদি কোনো হুম একটা জায়গায় গিয়ে মনে হয় হুম যে পুলিশ অফিসার বায়াস বা হুম পাবলিক প্রসিকিউটর বায়াস, হুম তো সে কোর্টে সেটা দাঁড়াতে পারে, এবং হুম তার সেখানে পাবলিক প্রসিকিউটর চেঞ্জ দিতে পারে। হুম হুম বাট সমস্যা হচ্ছে এগুলো এইসব নিয়ে চেঞ্জ হয় না। দেখুন, আমাদের আইনেও অনেক বড় অনেক ফ্যালাসি আছে। আমাদের আইনে সব জায়গাতে রেপ বলতেই মেয়ে বোঝানো হচ্ছে হুম ভারতে, কিন্তু আমি বুঝতে পারছি না যে রেপ কি মেয়েদেরই হয়, ছেলেদের হয় না। 100% পেডোফিলিয়া আছে, 100%। পৃথিবীতে যে চাইল্ড সেক্স, চাইল্ড পর্নোগ্রাফি, আমি জানি না কেন হুম আমাদের যারা আইন বানায় তারা হুম কেন এটা নিয়ে ভাবেনি বা ভাবার আইনের মধ্যে ফাঁক আছে। হ্যাঁ, ফাঁক তো প্রচুরই রয়েছে। হুম হুম এবং আমি জানি না কেন বা জানি কেন আমি বুঝতে পারছি না, যারা ড্রাফট বানায় তারা তো যথেষ্ট এডুকেটেড, পড়াশোনা জানা লোক, এগুলো নিয়ে কেন ভাবনা চিন্তা করেনি। ম্যারিটাল রেপ, আমি ফাঁকের কথা ধরেই বলবো, এই ফাঁকেই কি প্রকৃত অপরাধীরা গলে যাচ্ছে? কিছু কিছু অপরাধী তো বলছে, যেরকম নেক্রোফিলিয়া, হুম হ্যাঁ, সেক্স উইথ ডেড পারসন, হুম তো ওরও হয় মেডিকেল হুম কলেজ। এর পানিশমেন্ট কি? হুম আনন্যাচারাল সেক্স, হুম হুম নট রেপ। হুম তো 2025 সালে এখনো অব্দি সেটা আমাদের কোনো রকম কোনো ল নেই। হুম হুম অথচ রিসেন্ট ল এনেক্ট হলো। ঠিক আমি কাউকে ছোট করছি না, ঠিক সবাই ভালো। বাট দেখুন, আইন করে একটা সমাজের একটা যেটা ক্যান্সার আপনি হুম বলছেন, হুম আইন করে তো আর ক্যান্সারকে রোধ করা যাবে না একদিনে। হুম এর জন্য দরকার লোক শিক্ষা। হুম ছোট থেকে মানুষকে যদি শিক্ষা দেয়, হুম হুম আজকে মানুষ খুব মেকানিক্যাল, হুম হুম যেরকম বললেন, কেউ কারোর কাছে হেল্পের জন্য এগিয়ে আসছে না। হুম মেরুদণ্ড নেই মানুষের, হুম প্রতিবাদ করার ক্ষমতা কমে গেছে। হুম প্রতিবাদ করার ক্ষমতা কমে গেছে, সিদ্ধার্থ গোস্বামীর মতো আইনজীবীরা বলছেন, কিন্তু প্রতিবাদটা তো করতেই হবে। এবং এই ধর্ষণ নামক ক্যান্সারেতে সরকারের ভূমিকা কতটা, আমি একেবারে সব রাজ্যের সরকারকেই ভূমিকা কতটা, সরকারের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো, সাম্প্রতিক অতীতে ক্যাম্পাস সিন্ডিকেট, ক্যাম্পাসে ক্যাম্পাসে ধর্ষণ উত্তরোত্তর বাড়ছে। এই বিষয় নিয়ে পরবর্তী পর্বে আমি আমার নতুন অতিথিদের নিয়ে ফিরবো, কিন্তু তার আগে আসুন আমার 3 অতিথির কাছেই ছোট্ট করে জানতে চাইবো, আমরা তাহলে কতটা সজাগ থাকবো এবং আমাদের পথ চলার মধ্যে আমরা কিভাবে ধর্ষককে চিহ্নিত করব এবং অন্তত মুখোমুখি দাঁড়িয়ে প্রতিরোধ বা প্রতিবাদটা করতে পারবো। সবার আগে আমি ছোট্ট করে আসবো, সময় খুব সীমিত, মিস্টার সিং এর কাছে। একটা জাস্ট আমার মনে হলো, জাস্ট 3 দিন আগে আমাদের স্কুলের একটা টিচার ওলা করে যাচ্ছিল, ওই ওলা ড্রাইভার পুরো ড্রিঙ্ক করেছিল, ওকে উল্টো পাল্টা বলছিল, তারপরে আবার গাড়ি নিয়ে গেল, বলছে না চলো চলো, না আমি তুমি এখানে গাড়ি দাও। ও বললো কেন? ইন দ্য মেন টাইম তোর যেখানে সিগন্যাল আসলো, টিচার জোর জবরদস্তি করে গাড়ি দরজা করে না নিয়ে গেল। তখন পুলিশকে ডাকলো, পুলিশ যে আছে ওলা ড্রাইভারকে ধরে দিল। তখন কি বলছে ও ড্রাইভার, দেখুন কত বদমাস, স্যার আমার 40 লেগেছিল এই জন্য আমি এরকম করলাম।
মানে এত মানে মিথ্যাবাদী, তারপরে ও পুলিশই করলো, ওকে ধরে, ওর গাড়িটাকে ধরে, তারপরে তার আইনি ভাবে হুম। কথা হচ্ছে, দেখুন জাস্ট একটা প্রেস্টিজিয়াস স্কুল টিচার কিছুদিন 4-5 দিন আগে, তো আমাদের শহরে সেফটি আলাদা, ভয় ভ্রান্তি আলাদা। এখন কি হয়ে যাচ্ছে, সেফটি থাকলেও মহিলাদের ভিতরে একটা মানে খুব ভয় এসে গেছে, মানে ওর সঙ্গে হচ্ছে, কালকে আমার সঙ্গে কি, এই যে ভয় যে আমাদের মানে পুরো মহিলা সমাজে যে ছড়িয়ে গেছে, এটাও একটা খুব আমাদের মানে এটা এর ব্যাপারেও আমাদেরকে একটু চিন্তা করা উচিত। সেকেন্ড, আমি একটা ছোটাই কথা বলবো, যে ম্যাডাম বললেন যে আজকাল দেখবেন কেউ প্রতিবাদ করছে, যেখানে পশ্চিমবাংলা 1 নম্বর ছিল পূর্ব আমাদের ইন্ডিয়ার প্রতিবাদ, তখনই আমি বলবো যদি একজন প্রতিবাদ না করে, তখন আমাকে এটা ভাবতে হবে যে একলা চলবে, যদি কেউ অন্য লোক না কি করে না করে, আমি একলাই এটা প্রতিবাদ করে দেব। বেশ, তাহলে আমরা সেই কবিগুরুর ভাষাতেই একলা চলনের নীতি মনে হচ্ছে আমাদের নিতে হবে। আমি সিদ্ধার্থর কাছে ছোট্ট করে জানতে চাইবো, তারপরে সুস্মিতাকে দিয়ে শেষ করব। সিদ্ধার্থ, আমরা এবার আমাদের পথ চলার ক্ষেত্রে কতটা আমরা সজাগ থাকবো, ছোট্ট করে। দেখুন, আমরা যতই পুলিশকে গালাগালি দিই বা যতই খারাপ কথা বলি, আমরা কিন্তু মেজরিটি পপুলেশন যে রাত্রিবেলা নিশ্চিন্ত ঘুমিয়ে কিন্তু এই পুলিশ, তো অতি অবশ্যই আপনার কাছে ফোন আছে, হাসপাতাল ডায়াল করবেন, অবশ্যই কেউ না কেউ আপনাকে হেল্প করবে। 1 নম্বর। 2 নম্বর, আপনার কাছে সেলফ ডিফেন্সের জন্য যেরকম গোল্ডেন স্প্রে আজকাল দেখেন পাওয়া যায়, ইউজ করবেন। থার্ড হচ্ছে ইউ হ্যাভ টু বি বোল্ড, আপনাকে বোল্ড হতে হবে, ভয় পেলে চলবে না। চেঁচাবেন, যত জোরে পারবেন চেঁচাবেন, কেউ না কেউ আসবে। এখনো দেশটা বিক্রি হয়ে যায়নি, এখনো দেশটা আমাদেরই সোনার বাংলা আছে, এখনো আমাদের মধ্যে প্রচুর লোক অবশ্যই আছে যারা তাকে আসবে। আর একটা কথা বলে রাখি যে সব কিন্তু যে রেপ কেস দেখি বিচলিত হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এই যতগুলো রেপ কেস রেজিস্টার হচ্ছে অনেক কিন্তু ফলস কেস থাকে। আপনি দেখবেন যে প্রচুর ফলস কেস হয় এবং প্রচুর পরবর্তীকালে যে লোকগুলো জেলেও রাখবে সে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সুতরাং এটা ভাবার কিছু নেই যে সব লোকই খারাপ, সব লোক খারাপ হলে পৃথিবী চলবে না। একদম তাই, সব লোক খারাপ হলে পৃথিবী চলতো না, সাদা যেমন আছে কালো আছে, এবং এর পাশাপাশি আমাদেরকে তো এগোতে হবে, কিন্তু ওই যে বললাম প্রতিবাদ বা প্রতিরোধটা তো করতেই হবে। আমি সুস্মিতাকে দিয়ে শেষ করবো। সুস্মিতা, কবির লাইনে দু কথা বলে আজকের আমাদের আলোচনা আমি ইতি টানবো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যেটা বলতে চাইছি যে উনি যেটা বললেন যে আমাদের পুলিশরা হেল্প করবে, তবে আমার মনে হয় সবার আগে নিজেদেরকে সজাগ থাকতে হবে, এবং প্রতিটি পাড়ায় সারা রাত ব্যাপী যদি পাহারা দেওয়ার ব্যবস্থা থাকে, কারণ অনেক রাতে আমাদের ছেলেমেয়েরা চাকরি থেকে বাড়ি ফেরে, সেই সময় কি পরিস্থিতি হয় বাড়িতে বসে কিন্তু আমরা টের পাবো না, একটা দুর্ঘটনা ঘটে গেলে আমাদের কিছুই থাকবে না। সেই জন্য উনি যেটা বললেন স্যার যে আমাদের স্প্রের একটা সাথে রাখতে হবে, মেয়েদের ক্যারাটে শেখাটা এখন অত্যন্ত জরুরি বলে আমার মনে হচ্ছে, এবং ব্যাক টাচ গুড টাচের ব্যাপারটাও একদম শিশু বয়স থেকে আমাদের কিন্তু শেখাতে হবে, যাতে তারা বুঝতে পারে যে কোনটা খারাপ স্পর্শ কোনটা ভালো স্পর্শ। এবং সেই ব্যাপারে অবশ্যই মাদের কি বাবাদের বাচ্চাদের সাথে বন্ধুত্ব রাখতে হবে, তারা যাতে ভয় পায় না, কারণ আমরা জানি যে 100টা রেপ কেসের মধ্যে বোধ হয় উনি ভালো বলতে পারবেন স্যার যে 80% কি 85% হয়তো জানায় না, হয়তো 10% কি ভয় ভীতিতে। হ্যাঁ, যখন যে মুহূর্তে, তবে মানুষ এখন অনেক স্মার্ট হয়েছে, এগিয়ে আসে অনলাইন বিরুদ্ধে, আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছে অনলাইনে। তবে পুরো কেসগুলো বোধহয় আসে না, পুলিশের কাছেও যায় না, কেননা কেস না হলেও আসে। হ্যাঁ, এখন উল্টে এখন যা হয়েছে, এখন কেস না হলেও আসে, পুরো কেস তো পড়ার কথা। মানে আমি বলছি যতগুলো ঘটনা ঘটে যতগুলো ঘটনা ঘটে সেগুলো আসছে, মানে যেটা ঘটেনি সেটাও আছে, ফলস কেস। আচ্ছা, যেটা ঘটে সেটা তো আসেই, কিন্তু যেটা ঘটেনি সেটাও আছে। পুলিশ সব সময় এবার কি হয়, এবার কিছু ঘটনা তো কিছু ঘটনা তো
একটা গ্রামের প্রত্যন্ত গ্রামে একজন মহিলা সিম্পল ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছে না, সে কোথায় গিয়ে একটা ইমেল কারণ করবে? বিভিন্ন মেডিকেল টেস্ট গুলো থাকে, সেগুলো ভয় পায়, সেটা লোক তো- জানাজানি সে হবে তো পরের ঘটনা, সেই ব্যাপারে। বাট ওই ইম্পালসিভ মোমেন্টে আজকের দিনে প্রত্যেকজনের মানে ম্যাক্সিমাম মাসের হাতে স্মার্টফোন আছে, সে একটা ছোট্ট করে একটা ইমেল একটা কমিশনার অফ পুলিশের বা একটা লোকাল থানার যে মানে ইমেল আইডি যে কোনো মানে গুগলে সার্চ করলেই পেয়ে যাবে, ওই এক লাইনে যদি মেল লিখে দেয়। এখন বিএনএসএ সুবিধা আছে, বেশ। তাড়াতাড়ি পাঠাবে। আইনের প্রতি আমাদের অবশ্যই ভরসা থাকুক, আমরা ভরসা রেখেই আমরা বলবো, এবং অবশ্যই পুলিশ প্রশাসনের উপর ভরসা থাকবে, তার কারণ পুলিশ রক্ষক যাতে ভক্ষক না হয়, সেই ভরসা নিয়েই আমাদেরকে চলতে হবে। আহ, ভালো দিন আসবে আমাদের, সেই ভালো দিনের আশায় আমাদের এগিয়ে যেতে হবে, কিন্তু যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কখনোই কাম্য নয়। আমি আমার 3 অতিথিদের অনেক অনেক ধন্যবাদ জানাবো, কিন্তু পরের পর্বে আমার যে অতিথিরা থাকছেন তারাও কিন্তু সমাজের বিশিষ্ট জন, এবং তার মধ্যে একদম প্রবীণ সাংবাদিক থেকে শুরু করে মনোবিদ থেকে শুরু করে আমি নাট্য অভিনেতা থেকে শুরু করে আমি সেই ব্যক্তিত্বদের নিয়ে আসছি ঠিক আমার পরবর্তী পর্বে, এবং জীবনের জল ছবি নিয়ে তাদের বক্তব্য কি, তারা কিভাবে দেখছেন আসবো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আলোচনা অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাদের যারা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা দেখলেন। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা ইনবক্সে গিয়ে মতামত জানাতে পারেন, আপনারা মেসেঞ্জারে গিয়ে আপনারা মতামত জানাতে পারেন, তার কারণ আমরা যে ক্রিয়েটিভ গত 2-3 দিনে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই ক্রিয়েটিভ 3.5 থেকে 4,000 মানুষজনদের কাছে পৌঁছে গেছে। তার মধ্যে কিন্তু আমি একেবারে অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে বয়স ভিত্তিকের ক্ষেত্রে অবশ্যই মহিলাদের সংখ্যা বেশি। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে জীবনের জল ছবি নিয়ে দ্বিতীয় পর্বে নতুন অতিথিদের নিয়ে। সঙ্গে থাকবেন আপনারা।